আগের দিন আমি তোমাদের পদার্থের গঠন মৌল যৌগ রাসায়নিক বিক্রিয়াতে ক্লাস 8-এর সেই চ্যাপ্টারে পদার্থের প্রকৃতির প্রথম পার্টটি পড়িয়েছিলাম। আজ আমি তোমাদের এই চ্যাপ্টারের দ্বিতীয় অংশটি পড়াবো, যেটি কিনা পদার্থের গঠনের দ্বিতীয় অংশ, পরমাণু ও অণুর ধারণা। এই চ্যাপ্টার থেকে পরমাণু এবং অণুর ধারণা সর্বপ্রথম 2500 বছর আগে কোন বিজ্ঞানী? গ্রিক দার্শনিক লিউকিপাস তার ছাত্র ডিমোক্রিটাসকে প্রথম একটা ধারণা দিয়েছিলেন যে পদার্থ অতি ক্ষুদ্র কণিকা দ্বারা গঠিত, যাকে আর ভাঙা যায় না। ডিমোক্রিটাস এই কণার নাম কি দিয়েছিলেন? অ্যাটোমাস। এটা কিন্তু 2500 বছর আগের কথা, 500 বছর আগে বলেছিলেন। আমাদের ভারতীয় বিজ্ঞানী দার্শনিক কণাদও কিন্তু বলেছিলেন প্রত্যেক পদার্থ অতি ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। কিন্তু সর্বপ্রথম 1808 খ্রিস্টাব্দে বিজ্ঞানী জন ডাল্টন, তোমরা নামটা শুনে থাকবে আগে, বিজ্ঞানী জন ডাল্টন সর্বপ্রথম সুনির্দিষ্ট ধারণা দেন পদার্থের গঠন সম্বন্ধে, যা কিনা ডাল্টনের পরমাণুবাদ নামে পরিচিত। পরমাণুর উপাদান বিভিন্ন বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতে প্রমাণিত হয়েছে যে পরমাণু কিন্তু শুধুমাত্র ক্ষুদ্রতম অবিভাজ্য কণা নয়, এর মধ্যে অনেক ছোট ছোট কণা আছে। সেই কণাগুলো আদি কণা হিসাবে পরিচিত। কি কি সেগুলো? ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। ইলেকট্রন কি হয়ে থাকে? ঋণাত্মক আধানযুক্ত, অবশ্যই ঋণাত্মক আধানযুক্ত হয়ে থাকে ইলেকট্রন। বিজ্ঞানী জে থমসন প্রথম ক্যাথোড রশ্মির বিভিন্ন ধর্ম বিশ্লেষণ যখন করেছিলেন, তখন দেখান যে ক্যাথোড রশ্মি ঋণাত্মক তড়িৎগ্রস্ত কণার সমষ্টি। তিনি ওই ঋণাত্মক তড়িৎ কণাগুলোর নাম দেন ইলেকট্রন। তাহলে ইলেকট্রন হলো কি? ঋণাত্মক অর্থাৎ নেগেটিভ আধান বিশিষ্ট। প্রোটন, প্রোটন সর্বপ্রথম বিজ্ঞানী গোল্ডস্টাইন ক্যাথোড রশ্মি যখন উৎপাদন যন্ত্র দেখছিলেন, সেই সময় ক্যাথোড ব্যবহার করে দেখান যে ক্যাথোড রশ্মির বিপরীত দিকেও এক প্রকারের রশ্মি অ্যানোড থেকে নির্গত হচ্ছে তীব্র বেগে, যা কিনা ধনাত্মক আধান। ইলেকট্রন ছিল ঋণাত্মক আধান, প্রোটন হলো ধনাত্মক আধান বিশিষ্ট। হাইড্রোজেন গ্যাস থেকে উৎপন্ন এই পরারশ্মিকণার ভর অন্য যে কোনো গ্যাস থেকে উৎপন্ন পরারশ্মিকণার ভরের চেয়ে কম হয়ে থাকে। এই ক্ষুদ্রতম ভরযুক্ত ধনাত্মক আধানকে বলা হয় কি? প্রোটন। তাহলে ইলেকট্রন বিজ্ঞানী জে থমসন, প্রোটন বিজ্ঞানী গোল্ডস্টাইন, দুইজন বিজ্ঞানীর নাম বললাম, ওনারা আবিষ্কার করেছেন। নিউট্রন 1920 সালে বিজ্ঞানী রাদারফোর্ড আর 32 সালে বিজ্ঞানী শ্যাডউইক নিউট্রনের অস্তিত্ব প্রমাণ করেন। 1920-তে বিজ্ঞানী রাদারফোর্ড আর 1932-এ বিজ্ঞানী শ্যাডউইক, ওনারা দুজনে নিউট্রনের অস্তিত্ব পান। এই কণাগুলো কি হয়ে থাকে? তড়িৎ নিরপেক্ষ, মানে না ধনাত্মক আধান না ঋণাত্মক আধান, এরা তড়িৎ নিরপেক্ষ। এটা খুব ইম্পর্টেন্ট, নিউট্রনের কিন্তু কোনো আধান নেই। এই গেল পরমাণুর উপাদান। এরপরে আসি বিজ্ঞানী রাদারফোর্ড পরমাণুর সম্বন্ধে কয়েকটা সিদ্ধান্তে পৌঁছেছিলেন, যেটা কিনা পরমাণুবাদ মডেল হিসেবে বা অ্যাটমিক মডেল হিসেবে পরিচিত। চলো সেটা আলোচনা করি। বিজ্ঞানী রাদারফোর্ড কয়েকটি বিশেষ পরীক্ষার মাধ্যমে কিছু সিদ্ধান্তে পৌঁছান। 1 নম্বর সিদ্ধান্ত, পরমাণুর বেশিরভাগ স্থান ফাঁকা। বেশিরভাগ, ঠিক আছে, পুরোটা কিন্তু নয়, বেশিরভাগ স্থান ফাঁকা পরমাণুর মধ্যে।
বারবার বলছি এটা কিন্তু পরমাণুর মধ্যে। দ্বিতীয় নম্বর, পরমাণুটির ধনাত্মক আধানগুলো পরমাণুর কেন্দ্রে অতি ক্ষুদ্র একটা অংশে ধনাত্মক আধানগুলো সন্নিবিষ্ট থাকে। এটা যদি পরমাণু হয়, পরমাণুর কেন্দ্রে ধনাত্মক আধানগুলো কিন্তু সন্নিবিষ্ট থাকে, যাকে তিনি নাম দেন নিউক্লিয়াস। তৃতীয় নম্বর, পরমাণুর সমস্ত ভর এই কেন্দ্রেই যুক্ত থাকে। সমস্ত ভর কোথায় থাকে? পরমাণুর এই নিউক্লিয়াসে। চতুর্থ নম্বর কি বলেছিলেন? নিউক্লিয়াসকে কেন্দ্র করে, যে নিউক্লিয়াস আঁকলাম, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো বিভিন্ন বৃত্তাকার উপবৃত্তাকার পথে ঘুরে চলেছে। তাহলে ধনাত্মক আধান অর্থাৎ প্রোটনগুলো থাকছে কেন্দ্রে এবং ইলেকট্রন অর্থাৎ ঋণাত্মক আধানগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন বৃত্তাকার উপবৃত্তাকার পথে ঘুরে চলেছে। এই চারটি সিদ্ধান্ত বিজ্ঞানী রাদারফোর্ড দেন, যার নাম পরমাণুবাদের মডেল হিসেবে পরিচিত। এর পরবর্তী অংশ পরমাণুর গঠন। রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে দেখে এলাম, উনি বলেছেন কি না, পরমাণুর দুইটি অংশ, একটি হলো নিউক্লিয়াস, আরেকটি হলো নিউক্লিয়াসের বাইরের অংশ। পরমাণুর এটা যদি নিউক্লিয়াস হয়, তাহলে নিউক্লিয়াসের বাইরে একটা অংশ আছে। এই নিউক্লিয়াসে কি হয়, একটা ক্ষুদ্রতম অংশ, এটা হলো পরমাণুর নিউক্লিয়াস। আমি তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছি, এটা হলো পরমাণুর নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসের বাইরের অংশ হলো এই অংশটা। এইখানে পরমাণুর কি কি কণাগুলো অবস্থান করে? প্রোটন আর নিউট্রন। কি কি? প্রোটন আর নিউট্রন। তাহলে নিউক্লিয়াসে থাকে প্রোটন, নিউট্রন। প্রোটনের জন্য পি, নিউট্রনের জন্য এন। নিউক্লিয়াসে অবস্থান করে। এদেরকে কি বলা হয়? এদেরকে একসাথে বলা হয় নিউক্লিয়াসে থাকার জন্য নিউক্লিয়ন। নিউক্লিয়ন। অনেক সময় প্রশ্ন আসে, নিউক্লিয়ন কি? পরমাণুর নিউক্লিয়াস যেসব কণিকা দ্বারা গঠিত তাদেরকে বলা হয় নিউক্লিয়ন। সেই কণাগুলো কি কি? প্রোটন এবং নিউট্রন। এরপরে আসি নিউক্লিয়াসের বাইরের অংশ। নিউক্লিয়াসের বাইরের অংশে ইলেকট্রনগুলো অবস্থান করে, তাই এই অংশটাকে বলা হয় কি? ইলেকট্রন মহল। এইখানে কয়েকটা কক্ষে কি হয়, ইলেকট্রনগুলো কিন্তু অবস্থান করে বিভিন্ন বৃত্তাকার এবং উপবৃত্তাকার পথে। সেই পথগুলোর নাম আছে। প্রথম কক্ষের নাম হচ্ছে কে, দ্বিতীয় কক্ষপথের নাম হচ্ছে এল, তার পরবর্তী কক্ষ হচ্ছে এম। এইভাবে কক্ষগুলো কি কি দেখো, কে, এল, এম, এন, ও, পি, কিউ, এতগুলি কক্ষপথ থাকে। ঠিক আছে, এই কক্ষপথগুলোতে কিভাবে ইলেকট্রন অবস্থান করে দেখায় চল। তাহলে কে, এল, এম, এন এইভাবে পরপর কিন্তু অবস্থান করছে। এইখানে দেখো, তাহলে প্রথমে নিউক্লিয়াসের সব থেকে কাছে থাকছে কে। একে আমরা নাম দিলাম কে এর জন্য, প্রথম কক্ষপথ কে, তাহলে কে। এখানটা আমি মুছে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। কে হলো 1 নম্বর কক্ষপথ, এল 2 নম্বর কক্ষপথ, এম 3 নম্বর, এন 4 নম্বর, ও 5 নম্বর, পি 6 নম্বর, কিউ 7 নম্বর। 7টা কক্ষপথ কি কি? কে, এল, এম, এন, ও, পি, কিউ। তাহলে তোমাদের প্রশ্ন আসতে পারে যে ইলেকট্রনগুলো প্রত্যেকটা কক্ষে কি সমানভাবে অবস্থান করে নাকি আলাদা আলাদা সংখ্যায় অবস্থান করে? এটা জানার ইচ্ছে হতেই পারে। এইখানে একটি সূত্র প্রয়োগ করা হয়, খুব ইম্পর্টেন্ট। সেই সূত্রটি কি? 2n²। ভালো করে দেখো সূত্রটা কি? 2n²। এইখানে n বলতে আমি যে নম্বরগুলো দিলাম, 1 নম্বর কক্ষপথ মানে কে এর জন্য n হবে কত? 1। আমি যদি কে কক্ষপথের ক্ষেত্রে বের করতে চাই, কে কক্ষপথের জন্য আমি যদি বের করি, কত হবে? 2 ×
n এর মান এখানে কত? n এর মান হলো 1, 1 এর স্কয়ার মানে কত পাচ্ছি দেখো, 2 × 1 = 2। ভালো করে খেয়াল করো, আমি কে কক্ষপথের জন্য বোঝাচ্ছি। আমি এখানে ছবিটা ক্লিয়ার করে বোঝাচ্ছি। দেখো কে এর মান আমি বলেছি 1, তাহলে 1 যদি হয় আমি এই সূত্রটাতে এখানে লিখে দেখাচ্ছি 2n² বসাবো, 2n²। কে এর জন্য আমি বের করছি, তাহলে n এর মান কত? 1, 1 এর স্কয়ার মানে কত হচ্ছে 2 × 1 = 2। তাহলে কে কক্ষে ইলেকট্রন থাকবে কটি? 2টি। তাহলে এল কক্ষে কটি হবে? এল কক্ষের জন্য দেখো, তাহলে এল এর জন্য n এর মান কত? এল কক্ষের জন্য n এর মান 2 মানে 2 এর স্কয়ার, 2 × 4 = 8। এল কক্ষে সর্বাধিক থাকবে 8টি, 8 এর বেশি কিন্তু নয়। একইভাবে আমি n কক্ষের জন্য যদি বের করি 2n² সূত্র অনুযায়ী, n এখানে n এর মান কত? 3, তাহলে 2 × 3 এর স্কয়ার = 2 × 9 = 18। তাহলে n কক্ষে থাকবে 18টি। এইভাবে n এর জন্য বের করলে পাবো n এ কত? 4, তাহলে 4² মানে 4 × 4 = 16, 16 × 2 = 32টি। তোমরা নিজেরা বাকিগুলো ক্যালকুলেট করে নেবে। n এর মান 5 বসাবে, 6 বসাবে, 7 বসাবে, তাহলে তোমরা পেয়ে যাবে OPQ কক্ষে থাকা ইলেকট্রনের সংখ্যা কত। তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি কে কক্ষে, যেটা নিউক্লিয়াসের কাছে, তাতে কিন্তু সর্বাধিক থাকতে পারছে কটি? 2টি। এইভাবে তোমরা নিজেরাই ক্যালকুলেট করে নিতে পারবে কতগুলি কক্ষে কতগুলি ইলেকট্রন থাকছে। এক্ষেত্রে বলা ভালো, বাইরের কক্ষে 18টা ইলেকট্রন থাকতেই পারে, 32টা ইলেকট্রন থাকতেই পারে, কিন্তু যখন আমি একটা ইলেকট্রনকে যখন প্রকাশ করলাম একটা পরমাণুর মধ্যে, তখন পরমাণুর বাইরের কক্ষে কিন্তু সব থেকে যে বাইরের কক্ষ, পরমাণুর যে সব থেকে বাইরের কক্ষে কিন্তু কখনোই 18, 32 এই ধরনের পরমাণু ইলেকট্রন থাকতে পারবে না। ম্যাক্সিমাম থাকতে পারে 8টি। আমি যে কোনো পরমাণু আঁকি না কেন, বলি না কেন, সেই পরমাণুর সব থেকে যে বাইরের কক্ষ যেটি, তাতে কিন্তু থাকবে 8টি। আমি ছবিতে দেখিয়ে দিচ্ছি। ধরো আমার এটা যদি নিউক্লিয়াস হয়, এটা নিউক্লিয়াস, 1 নম্বর কক্ষ, 2 নম্বর কক্ষ, 3 নম্বর কক্ষ, এইভাবে যাচ্ছি। 3 নম্বর মানে কি? n। তাহলে কে কক্ষে ছিল 2টো, এল কক্ষে আছে 8টা, n কক্ষে তাহলে আমার কটা হওয়ার কথা? 18টা, কিন্তু না, যেহেতু সব থেকে বাইরের কক্ষ 18, সব থেকে বাইরের কক্ষে কটা থাকতে পারে? 8টা, তাই এখানে 18টা বসবে না। 8 অথবা 8-এর থেকে কম সেই ইলেকট্রন থাকতে পারবে, কখনোই 9, 10 থাকতে পারে না। এটা হলো কিন্তু পরমাণু গঠনের সব থেকে বড় আলোচনা, কেননা বাইরের কক্ষে 8-এর বেশি ইলেকট্রন কখনোই থাকা সম্ভব নয়। বিজ্ঞানী নিলস বোর এই যে কক্ষগুলো, এদের নাম দিয়েছিলেন শক্তি স্তর হিসেবে। এদেরকে বলা হয় 1, 2, 3, 4 করে শক্তি স্তর এই হিসেবে বলা হয়। এর পরবর্তীতে আসছি, এটা গেল তোমাদের ইলেকট্রন সংখ্যা কোন কক্ষে কটা থাকবে সেটা আলোচনা। এর পরবর্তীতে আসছে নিউক্লিয় বল। নিউক্লিয় বল কি? পরমাণুর নিউক্লিয়াসে আমরা দেখছি, পরমাণুর যে নিউক্লিয়াস, সেখানে কে থাকছে? প্রোটন আর নিউট্রন। এই প্রোটন আর নিউট্রন অনবরত পারস্পরিক রূপান্তরিত হচ্ছে, প্রোটন থেকে নিউট্রনে এবং নিউট্রন থেকে প্রোটনে। ফলে কি হয়? এদের মধ্যে প্রবল একটা আকর্ষণ বলের সৃষ্টি হয়। এই আকর্ষণ বলের নামই কি? নিউক্লিয় বল। এর পরবর্তীতে আরও দুটো জিনিস বলছি, শোনো। কি?
পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক এবং ভর সংখ্যা। পরমাণুর নিউক্লিয়াস কে কে থাকে? নিউক্লিয়াসে প্রোটন আর নিউট্রন, আর বাইরের কক্ষে কারা থাকছে? ইলেকট্রন। বাইরের কক্ষে থাকছে ইলেকট্রনরা। পারমাণবিক সংখ্যা কি? পারমাণবিক সংখ্যা হলো প্রোটন সংখ্যা। প্রোটন সংখ্যা মানে পরমাণুর নিউক্লিয়াসে যতগুলি প্রোটন থাকবে তাই হলো ওর পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা। বলে রাখা ভালো, পরমাণুর ক্ষেত্রে কিন্তু প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা সবসময় সমান হয়ে থাকে। এটা খুব ইম্পর্ট্যান্ট। পরমাণু, যে কোনো পরমাণুর ক্ষেত্রে প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান হয়ে থাকে। আর ভর সংখ্যা কি? ভর সংখ্যা হলো প্রোটন আর নিউট্রন সংখ্যার সমষ্টি। তাহলে পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক শুধুমাত্র প্রোটন সংখ্যা। আর ভর সংখ্যা কি? কোনো পরমাণু নিউক্লিয়াসে প্রোটন আর নিউট্রন যে কণা থাকছে তাদের যোগফলকে বলা হবে ভর সংখ্যা। যেমন ধরো আমি কার্বন পরমাণু লিখলাম। কার্বন পরমাণুর 6C12, এর মধ্যে প্রোটন কোনটা? যেটা নিচের দিকে লেখা থাকে পায়ের দিকে, সেটা হলো প্রোটন সংখ্যা। তাহলে কার্বনের পারমাণবিক সংখ্যা কত? 6। ভর সংখ্যা কত? 12। উত্তর পেয়ে গেলাম। তাহলে বলো তো এই নিউট্রন সংখ্যা কত? নিউট্রন সংখ্যা সমান কত হবে? দেখো, ভর সংখ্যার মধ্যে কে কে আছে? প্রোটন আর নিউট্রন। আমি প্রোটন এখানে পেয়ে গেছি 6, তাহলে আমি যদি 12 থেকে 6 বিয়োগ করি তাহলে আমি পেয়ে যাব নিউট্রন সংখ্যা। বুঝতে পারলে প্রোটন সংখ্যা এবং ভর সংখ্যা কি? বারবার বলছি, প্রোটন হলো পারমাণবিক সংখ্যা হলো প্রোটন সংখ্যা, আর ভর সংখ্যা হচ্ছে নিউক্লিয়াসে থাকা প্রোটন এবং নিউট্রনের সমষ্টি। আইসোটোপ, আইসোবার তোমাদের এর পরবর্তী অংশ। পরমাণুর যেসব পরমাণুর ক্ষেত্রে আমরা দেখতে পাবো প্রোটন সংখ্যা সমান, প্রোটন সংখ্যা সমান, তাদেরকে বলা হবে কি? আইসোটোপ। তাহলে যেসব পরমাণুর ক্ষেত্রে প্রোটন সংখ্যা সমান তাহলে নিউট্রন সংখ্যা ভিন্ন, তাদেরকে বলা হবে পরস্পরের আইসোটোপ। যেমন হাইড্রোজেনে দেখো 3টি আইসোটোপ আছে। এই দেখো 1 1 1, এরা কি সব নিচের দিকে আছে? পায়ের দিকে আমি বলেছি নিচের দিকে থাকাগুলো সব হলো প্রোটন সংখ্যা। তাহলে দেখো এই ক্ষেত্রে দেখো 3 জনেরই প্রোটন সংখ্যা সমান, কিন্তু দেখো ভর সংখ্যা আলাদা, প্রত্যেকের ভর সংখ্যা আলাদা। এরা হলো কি? হাইড্রোজেনের আইসোটোপ। এর নাম ডয়টোরিয়াম, এর নাম প্রোটিয়াম, আর এর নাম ট্রিটিয়াম বা ট্রাইটিয়াম। ওকে, কার্বনেরও এরকম 3টি আইসোটোপ আছে, 6C12, 6C13, 6C14। এখানেও দেখো প্রোটন সংখ্যা পায়ের দিকে আছে 6, প্রত্যেকের দেখো সমান, কিন্তু এদের ভর সংখ্যাগুলি আলাদা, তাই এদেরকে বলা হবে পরস্পরের আইসোটোপ। আইসোবার কি? যেসব পরমাণু বিভিন্ন মৌল নিলাম তাদের ভর সংখ্যা যদি একই হয় তখন তাদের বলা হবে পরস্পরের আইসোবার। মানে এক্ষেত্রে প্রোটন আর নিউট্রনের সংখ্যা সমান হবে মৌলগুলির পরমাণুর ক্ষেত্রে। প্রত্যেকের ক্ষেত্রে দেখো পায়ের দিকের সংখ্যাগুলো কিন্তু আলাদা, মানে প্রোটন সংখ্যা আলাদা, বাট ভর সংখ্যার দিকে তাকাও একই। এটা হাইড্রোজেনের একটা আইসোটোপ লিখেছিলাম ট্রিটিয়াম, এটা হিলিয়াম পরমাণু, হিলিয়াম অণু। তো সেক্ষেত্রে দেখো দুজনেরই কিন্তু ভর সংখ্যা 1, তাই এই দুজনকে বলা হবে পরস্পরের আইসোবার। কেন না ভর সংখ্যা সমান। আর কার্বন ও নাইট্রোজেনের ক্ষেত্রে দেখো এইখানে ভর সংখ্যা দেখো দুজনেরই সমান, কিন্তু প্রোটন সংখ্যা দেখো আলাদা, তাই এরা হলো পরস্পরের আইসোবার। এই গেল মৌলযৌগ রাসায়নিক বিক্রিয়াতে তোমাদের পদার্থের প্রকৃতির দ্বিতীয় অংশ। এই সংক্রান্ত যা পড়ালাম তোমরা মন দিয়ে শুনবে, খাতাতে নোট ডাউন করবে এবং যে কোনো অসুবিধাতে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে।